রিসেন্ট আমি যে অ্যাওয়ার্ডটা পাই সেটা হচ্ছে লিডারশিপ কনক্লেভ অ্যাওয়ার্ড নিউজ 18 বাংলা থেকে। তো বলতে ভালো লাগে, অনেক মেয়েকে তৈরি করেছি আজকে যারা নিজের পায়ে দাঁড়িয়েছে বেকিংয়ের ওপরে। ওটা আমাকে অডিশন দিতে হয়েছিল জি বাংলাতে, ওই ফার্স্ট অডিশন অ্যান্ড লাস্ট অডিশন জি বাংলাতে অডিশন দিয়ে জি বাংলার রান্নাঘরের রানী মনে হলো। মানে তখন আমাদের লকডাউনে যেরকম হয় আর কি, ফিনান্সিয়াল একটা প্রবলেম স্টার্ট হয়ে গেল। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি একদিন মার্সিডিজ চাপবো, আপনি মার্সিডিজ চাপবেন, আমি এটুকু বলতে পারি। আমি একটা কথা বলি, এটা সরাসরি আমার সঙ্গে ওইটাই ম্যানিফেস্টেশনই হচ্ছে। একদম এইভাবেই ম্যানিফেস্টেশন হয়। এবার ওই হোম ডেলিভারি করা, হোম ডেলিভারির সঙ্গে সঙ্গে মানুষের মন জয় করা যে না উপমার রান্না ভালো, এবার আস্তে আস্তে ক্যাটারিং এর অর্ডারগুলো আসতে শুরু করলো। 2024-এ আমরা একটা প্রপার্টি পারচেস করি, এবং প্রপার্টিটা পারচেস করি আমাদের যে নেবারদের তাদের হেল্পে। এই মেশিনটা যখন আসে তখন কিন্তু আমার এই লেবার প্রবলেমটা মিটে যায়, কারণ লেবার প্রবলেম হচ্ছে একটা সব থেকে বড় প্রবলেম। রাত্রি 12:30টার সময় আমাকে অর্ডারটা ক্যান্সেল করছে, তখন আমি জানি না যে অ্যাডভান্স দিতে হয় কি না। আমাকে অর্ডার দিয়েছে, আমি জানি পরের দিন অর্ডার ডেলিভারি করব। আমাদের মেয়েদের না কোনো পরিচয় হয় না, এই জিনিসটা এখনও খুব খারাপ। মানে আমি যেমন উপমা মুখার্জি, এটা আমার বাবার টাইটেল উপমা মুখার্জি, যেই বিয়ে হয়ে যায় না সঙ্গে সঙ্গে বরের টাইটেলে চলে যেতে হয়। মেয়েরা চাইলে সব পারে, সব পারে, ইটস অ্যান্ড এভরিথিং মেয়েরা পারে। একটা সংসারও যেমন সামলাতে পারে, একটা ক্যাবিনেটে মন্ত্রিত্বও যেমন সামলাতে পারে, তেমন একটা ব্যবসাও সামলাতে পারে। উপমা মুখার্জি কি কে সেটা তো জানতে হবে। উইমেন এন্টারপ্রেনার, ওকে, এটা হচ্ছে এক কথায় বলতে গেলে। কুকিং দিয়ে আমার জার্নিটা যেহেতু শুরু হয়েছিল, তো সেহেতু শেফ বলতেই পারি, এবং শেফ বলার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, প্রচুর অ্যাওয়ার্ড আছে। আর এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের রুটির মেশিন। রুটির মেশিনটা আসার পরে আমার 2025 এই রিসেন্ট আমি যে অ্যাওয়ার্ডটা পাই সেটা হচ্ছে লিডারশিপ কনক্লেভ অ্যাওয়ার্ড নিউজ 18 বাংলা থেকে 2025 লিডারশিপ কনক্লেভ। তো এই ডিটেলসে আপনার অ্যাচিভমেন্টস দিকে যাওয়ার আগে আমি চাইবো একটু আপনার ব্যাপারে একটু ব্যাকে যান, ঠিক আছে? আপনার একটু ব্যাক স্টোরি বলুন। এডুকেশন খুব সিম্পল, একদম গ্র্যাজুয়েশন এডুকেশন। কারণ ইচ্ছে ছিল অনেক কিছু, সব ইচ্ছে তো পূরণ হয় না। কারণ যেহেতু মফস্বলের মেয়ে, বাইরে যখন এইচএস কমপ্লিট হওয়ার পরে বলছি যে বাইরে আসবো পড়ার জন্য, কলকাতায় আসবো, কারণ ওইটুকু মফস্বলের মধ্যে কমপ্লিট না। ম্যাম, আদি বাড়ি কোথায় আপনার? টাকি। ওকে, তো সেখানে ওখানকারই স্কুলিং ওখান থেকে? স্কুলিং কলেজ দুটোই ওখানে। তো সেখানে বাবা বলেছে না কলকাতায় যাওয়া যাবে না, ওখানেই তোমাকে যা করার করতে হবে, যেটা হয় আর কি। আর এমনিও ছিলাম একদম মানে সেই নরম স্বভাবের মানুষ, কথা বলতে গেলে ভয় পেতাম, কারুর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পেতাম না। মানে যেটা হয় একটা কনফিডেন্সের অভাব, কনফিডেন্সের অভাব ছিল। আমি নিজে খুব ভালো করে জানি, এবং আমাকে যারা ব্যাকে দেখেছে তারা এখনকার আমার সঙ্গে পুরনো আমিকে মেলাতে পারে না, একেবারেই মেলাতে পারে না। তো একদম কনফিডেন্সের অভাব ছিল লাইফে। আর কোনো কিছু না ঠিক রিচ করতে পারতাম না, কোনো কিছুতে গোলটাতে পৌঁছতে পারতাম না, একটা কোথাও যেন কানেক্টিভিটির একটা অভাব হতো। তো তারপরে আমরা যেটা মানে আমি 2007 আমার বিয়ে হয়ে যায়, গ্র্যাজুয়েশন কমপ্লিট, ওই শ্বশুরবাড়ি প্লাস পড়াশুনো এই দুটো করেই তালমিল করে আমাদের করতে হয় আর কি। তো ফাইনালি আপনি কলকাতায় চলে আসি। এবার কলকাতায় যখন আসি তখন তো অপরচুনিটি প্রচুর, আর হাজব্যান্ড কোথাও না কোথাও দেখেছিল যে না এই মেয়েটাকে ঘষে মেজে নিলে, একটু পালিশ করে নিলে অনেক কিছু বেরোতে পারে। তো সম্ভাবনাটা ফার্স্ট টাইম ওই দেখেছিল। তো কুকিংয়ে ইন্টারেস্ট ছিল, ভালো ভালো রান্না করে খাওয়াতাম। সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু রেসিপি খোঁজার চেষ্টা করতাম, কিন্তু সেভাবে না সাকসেসটা হতো না। তো দীপান্বিতা ভাটিয়ার কাছে আমার প্রথম শিক্ষাগুরু, আমার কিচেন মানে কী বলবো কুকিংয়ের শিক্ষাগুরু হচ্ছে দীপান্বিতা ভাটিয়া। তার কাছে আমার পুরো বেকিংটা শেখা, মানে একেবারে হাতে কলমে শেখানো যাকে বলে, ম্যামের কাছে আমি শিখি। উনি কোথায় ট্রেনিং দেন?
উনি হচ্ছেন কিচেন কুইন যাকে বলে, মাইক্রোওয়েভ নিয়ে যা শেখানোর, পুরো বেকিং ওয়ার্ল্ডটাকে উনি আমাকে শেখান। ওনার কাছ থেকে শেখার পরে উনি আমাকে বলেন যে এবার তুই শেখা, আমার তোকে শেখানো হয়ে গেছে, এবার তুই শেখা। এবার আমাদের টাকিতে না কোনোদিন ভালো বেকারির আইটেম পাওয়া যেত না, সবই ওই কলকাতা থেকে যেত, তারপরে সেটা মানুষ পেতে পারতো। এবারে কলকাতা থেকে যখন ওরকম যেত তার টেস্টটাও ঠিক থাকতো না। তো টাকিতে আমি বেকিং শেখাতে শুরু করি। তো বলতে ভালো লাগে, অনেক মেয়েকে তৈরি করেছি আজকে যারা নিজের পায়ে দাঁড়িয়েছে বেকিংয়ের ওপরে। তৈরি করেছেন তারপরে আপনি ট্রেনিং তাদেরকে দিতে স্টার্ট শিখিয়েছি, হ্যাঁ করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাদের শিখিয়েছি এবং তারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। একটা পরিবারের হাউসওয়াইফ থেকে আজকে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। ওটা খুব ভালো লাগে, ওটা মনে হয় ওটা আমার কোথাও না কোথাও একটা ভালো অ্যাচিভমেন্ট যে সেই মেয়েগুলোকে আমি তৈরি করতে পেরেছি। এরপরে চলে আসি যেটা আমার লাইফটাকে ঘুরিয়ে দেয়, ক্যামেরার জানতে সামনে চাইছি। তাকাতে শিখি, সেটা হচ্ছে জি বাংলা রান্নাঘরের রানী। আচ্ছা, আপনি টিচিং যা কুকিংটা ট্রেন্ড করতেন স্টুডেন্টদেরকে, ওটা কোন ইয়ারে স্টার্ট করেছিলেন? ওটা স্টার্ট করেছিলাম 2017-18 17 এরকমে স্টার্ট আচ্ছা, করেছিলাম। বিফোর লকডাউন স্টার্ট করে হ্যাঁ, টাকিতেই স্টার্ট করেছেন। টাকিতেই স্টার্ট ওই করেছিলাম। সময় বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, ও তখন তো চলছে, আমার ভরা সংসার চলছে মোটামুটি, মানে ওই একটা দিন যেতাম, গিয়ে ওদেরকে শেখাতাম, মাসে একটা কি দুটো এরকম ক্লাস রাখতাম, রেখে ওদেরকে শেখাতাম। এবার টার্নটা আমার লাইফের, মানে বলে না কনফিডেন্স লেভেলটা হঠাৎ করে গ্রো করে গেল ওই 2019-এ ফার্স্টে গোদরেজে মাস্টার শেফ। হুম। মানে তখন হচ্ছে প্রাপ্তি শুরু হলো, যে মেয়েটা একদম কোনো কিছুতে মানে সব কিছুতে ব্যাকফুটে থাকতো সেই মেয়েটা এগোনো শুরু করলো। তো ওই গোদরেজে শুরু হলো আমার প্রথম মাস্টার শেফ হলাম, আমি যে কমপ্লেক্সে থাকি। তারপরে তো আমি অ্যাপ্লাই করলাম, ওটা আমাকে অডিশন দিতে হয়েছিল জি বাংলাতে। ওই ফার্স্ট অডিশন অ্যান্ড লাস্ট অডিশন, জি বাংলাতে অডিশন দিয়ে জি বাংলার রান্নাঘরের রানী এই অ্যাওয়ার্ডটা আমার কাছে এলো। তারপর থেকে জি বাংলাতে আমাকে আর কোনো দিন কোনো অডিশন দিতে হয়নি, ওরা অ্যাজ এ গেস্ট আমাকে ডেকেছে। বলছি পরে কিভাবে হলো সেটা সেটা আমি বলছি আপনাকে। তো ওই আমাদের রান্নাঘরের রানী থেকে তখন মনে হলো, মানে তখন আমাদের লকডাউনে যেরকম হয় আর কি, ফিনান্সিয়াল একটা প্রবলেম স্টার্ট হয়ে গেল লকডাউনে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই তখন প্রবলেমটা হলে পরে দুজনেরই হ্যাঁ, প্রবলেম। হয়। তখন আমি ওকে বললাম একটা হোম ডেলিভারি কেন শুরু করতে পারি না। আর ওই রান্নাঘর থেকে না অনেক গিফটস পেয়েছিলাম, ওই গিফটসগুলো ছিল আমার মূলধন। আজকে যে আমি ওন প্রপার্টি করেছি, কোথাও না কোথাও ওই মূলধনটা কিন্তু আমার রয়ে গেছে। তো ওই মূলধন ছিল হচ্ছে রান্নাঘরের তরফ থেকে আমাকে যত গিফটস দিয়েছিল সেই গিফটস, ওইটা দিয়ে শুরু করলাম একটা হোম ডেলিভারি। হোম ডেলিভারিতে 50 টাকা থালি দিয়ে শুরু করেছিলাম, মাত্র 50 টাকার একটা থালি, ওটা দিয়ে আমার শুরু, জার্নি স্টার্ট। 2টো থালি থেকে 4টে থালি, এরম করে থালিগুলো বাড়তে থাকলো। উপমার রান্না খেয়ে মোটামুটি সবার ভালো লাগলো। তো তখন আমার আর কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, কিন্তু লকডাউন পিরিয়ড, তো কে হেল্প করবে। একাই সমস্তটা সামলাতাম, হোম ডেলিভারিও সামলাতাম, কুকিংও সামলাতাম। তখন আমি জানি কি আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাকে করতেই হবে, কিছু করার নেই। আর সব থেকে বড় কথা, আমাদের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন কিন্তু লড়াইটা তীব্র হয়ে যায়। আপনি যেটা চাইবেন সেটাই আপনি অ্যাচিভ করতে পারবেন, চাওয়াটা পারফেক্ট থাকতে হবে। এক্স্যাক্টলি। আমি সবাইকে বলবো, মানে স্টুডেন্টদেরকে বিশেষ করে বলবো, দেখুন একমাত্র মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু আমাদের আর্থেই আছে, আর কোনো প্ল্যানেটের কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি নেই। আপনি ইউনিভার্সের কাছে, বা আমরা যারা ভগবানের বিশ্বাস করি তারা ভগবানের সামনে, বা যদি আপনি খোলা আকাশের দিকে তাকিয়ে আপনার ইচ্ছেটা যদি 100% পারফেক্ট থাকে না, আপনি যা চাইবেন ভগবান তার 2 গুণ আপনাকে রিটার্ন দেবে। চাওয়াটা আপনার সেই লেভেলের থাকতে হবে। এই জিনিসটা আমিও খুব বিশ্বাস করি। একদম। আমিও আমার লাইফে দেখলাম কি, ছোটবেলায় অনেক কিছু আমি বাবা থেকে বলতাম এটা হবে। সাপোজ আমরা খুব নিম্ন আমি বলতে পারি, একটা একদম। ফ্যামিলি থেকে বিলং করতাম, ঠিক আছে, ভাড়া বাড়ি, একটা মানে অন ক্যামেরা এখন অবধি বলিনি আমি, একটা 8x8 ঘর যেখানে 7খানা লোক থাকতো,
কি বাবা ওই সময় বললো কি একটা জমি নিব, জমি আছে একটা ছোট একটা জায়গা, পিস অফ ল্যান্ড পাওয়া যাচ্ছে, এটা খুব সস্তায় হয়ে যাবে। তো পিস অফ ল্যান্ড যতই ছোট হোক কিন্তু সামনে কার পার্কিংয়ে জায়গা রাখবেন। বলুন বাবা আমাকে জোর করে ছাড়লো, বলছে থাকার জায়গা নেই, ঠিক আছে কার পার্কিং এর জায়গা। তুই কার পার্কিংয়ে জায়গা চাইছিস? এই যে আপনার এই যে চিন্তাটা, এক্স্যাক্টলি ওটা কোথাও গিয়ে পৌঁছে যায়, উনি রিটার্ন করবে। বাবা আমাকে ঝাড়লো না, আমি চুপ হয়ে, বাবার সামনে তো আমি কিছু বলতে পারবো না, আমি চুপ করে চলে আসলাম। চিন্তা করবেন আপনি, দেখবেন একটা পরিবারের 7 পুরুষ চলে যায়, গরিবি কিন্তু ঘোচে না। কেন ঘোচে না বলুন তো? সোচের জন্য ঘোচে না। একদম তাই। আমার দ্বারা তো হবে না, আমার বাবা তো এটা করে, আমি কি করে পারবো? কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি একদিন মার্সিডিজ চাপবো, আপনি মার্সিডিজ চাপবেন, আমি এটুকু বলতে পারি। সেম কথা আমার সঙ্গে হয়েছে। ওই কিছু গভর্নমেন্ট জবে খুব কম টাকা ছিল, তো তাহলে আমি যখন কলকাতায় আসলাম একটা অ্যাড দেখছিলাম এই একটা কমপ্লেক্সে, ওদের প্রাকৃতিক কথা বলছে। তো আমি বললাম বাবাকে নিয়ে গেলাম, দেখুন না এটা না খুব ভালো আমাকে লাগছে এই জায়গাটা, চলুন দেখে আসে। আমরা আসলাম মার্কেটিং অফিসে, এখানে এসে দেখলাম ও ম্যাপ ট্যাপ দিয়েছে, ওই সময় কনস্ট্রাকশন চলছে। বাবাকে বললাম না এই জায়গাতে একটা ফ্ল্যাট নিব। বাবা যখন দাম শুনলোই বললো ঠিক আছে, অনেক ভেবে নিয়েছিস, এবার চল। এবার চল। বললো আমি ভাবতে পারিনি কি উইদিন ফিউ ইয়ার্স আমি এখানে ফ্ল্যাট কিনছি, আর ওই স্টুডিও আমি ওখানে বানিয়ে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, এটা সরাসরি আমার সঙ্গে ওইটাই ম্যানিফেস্টেশনই হচ্ছে। একদম এইভাবেই ম্যানিফেস্টেশন হয়। আমার যদি মনে হয় যে আমি কোনো ফ্ল্যাট কিনবো, সেই ফ্ল্যাটে চলে যাও, গিয়ে সেই ফ্ল্যাটের ভাইবস নাও। এক্স্যাক্টলি আপনার সঙ্গে এটা হবেই হবে। আমার সেম হয়েছে, আমি চোখ বন্ধ করে দেখতে চলে এসেছি। আমার একটা সোদপুরে আরেকটা জায়গাতে আমরা দেখেছিলাম প্রপার্টি, ওটা কিছু রিজনে ফাইনালাইজ হয়নি, কিন্তু আলটিমেটলি এটা কেনা। এটা হয় আমি ভীষণ পরিমাণে মানি যে যদি ইচ্ছেটা থাকে না, ওটা আপনার সঙ্গে হবেই। তো আমার সেই ইচ্ছেগুলো ছিল, আর পাশে পেয়েছি লাইফ পার্টনার যাকে, সে আমার ওই ইচ্ছেগুলোকে ফুলফিল করে গেছে। ঠিক একজনকে পেতে হবে, এটাই বলা যায়, এটা একজনের এটা না, এটা সম্ভব না, এটা একদম কখনোই। সেম আমিও এখানে আমার যা পার্টনার আছে, আমার ওয়াইফ, ওনাকে আমি পুরো জায়গাতে সমানভাবে ভাবি। তো এই স্টোরি হলো আপনার একটা পজিটিভ নোটে আমরা দেখলাম কি আপনি একটা জায়গা থেকে ক্লাস করছিলেন, তারপরে ক্লাস করাতে স্টার্ট করলেন, একদম। তারপরে কলকাতায় কিভাবে আসলেন এটা বলুন। আমার তো বিয়ে হয়ে গেল 2007, আমার বিয়ে হয়ে গেছে, আমার ম্যারিড লাইফ প্রায় 17 বছরের ম্যারিড লাইফ। কি তো যার কারণের জন্য এই কলকাতায় আসা এবং অপরচুনিটিগুলো পরপর নিয়ে যাওয়া, এবার ওই হোম ডেলিভারি করা, হোম ডেলিভারির সঙ্গে সঙ্গে মানুষের মন জয় করা যে না উপমার রান্না ভালো, এবার আস্তে আস্তে ক্যাটারিং এর অর্ডারগুলো আসতে শুরু করলো। ওকে, হ্যাঁ, তো আপনি তো হোম ডেলিভারিও স্টার্ট করে দিয়েছিলেন। হোম ডেলিভারির সঙ্গে সঙ্গে লকডাউনের আগে, লকডাউনের সময়টাতে 2019 থেকে আমার হোম ডেলিভারি স্টার্ট। কমপ্লেক্সিটি না, আমার এতটুকুও সমস্যা হয়নি, আমার হোম ডেলিভারি ছিল না, কারণ ফুড একমাত্র তখন ছাড় ছিল, তো যার কারণের জন্য ওই সময়টা আমার কোনো অসুবিধে হয়নি, কিন্তু নিজের কাজটা নিজেকে করতে হয়েছে। তারপরে যখন ছাড় শুরু হলো তখন ক্যাটারিং এর অর্ডারগুলো আসতে শুরু করলো। সময় তো কেউ হাউস হেল্পও পাচ্ছিল না, একাই সব কিছু করেছি, কারণ আমার তো করতে হবে না, আমাকে কিছু করার নেই। এরপরে যেটা চলে আসে আমাদের কোথাও একটা প্ল্যানিং হয়, মানে আমার হাজব্যান্ড বারবার বলতে থাকে যে এভাবে শুধু ঘর থেকে যদি হোম ডেলিভারি করতে থাকা হয় তাহলে দেওয়াল ঠেলা ছাড়া আর কোনো কিছু হবে না, কারণ কিছু বড় করে কিছু করতে পারবো না। তো 2024 আমাদের জীবনের চাকাটাকে আরও ঘুরিয়ে দেয়। 2024-এ আমরা একটা প্রপার্টি পারচেস করি, এবং প্রপার্টিটা পারচেস করি আমাদের যে নেবারদের তাদের হেল্পে, কারণ আমার কোনো তখন আইটি ছিল না, একটা হোম ডেলিভারি করি তার কোন আইটি থাকবে, তো ব্যাংক লোন দেবে না। তো আমার যারা নেবাররা আছে, তো ওই নেবাররা আমাকে হেল্প করে, এবং সেটা 1-2 টাকা না, সেটা একজন আমাকে, অনিশ বাগচি বলে একজন আমাকে 13 লাখ টাকার হেল্প করে। 13 lakhs এই যুগের বাজারে, যে যুগে 10টা টাকা দিতে মানুষ ভয় পায় যে না টাকাটা ফেরত পাবো কি না, সেখানে 13 লাখ টাকা দিয়ে আমাকে হেল্প করে। আমার বন্ধু 1.5 লাখ টাকা, এরকম করে করে আমার পারিপার্শ্বিক যারা আছে
20 lakhs। আমি যখন প্রপার্টিটা দেখতে যাই তখন আমার কাছে 100টা টাকা মানে দিয়ে বুকিং করে এসেছিলাম প্রপার্টিটা যখন দেখতে যাই। কিন্তু তার পিছনে যে ব্যাংক লোন নেই, তার পিছনে যে কিছু নেই, শুধু ছিল কি আমার সততা। মানুষ চিনতো যে এই মেয়েটাকে যদি দাঁড় করাতে পারি, এই মেয়েটা একটা দিন আমাদের সবার টাকা শোধ করে দেবে। আজকে কিন্তু আমি মোটামুটি সবার টাকা শোধ করেও দিয়েছি, এখনও বলতে পারি যে মোটামুটি কিন্তু সবার টাকা শোধ করে দিয়েছি। তোমার চাহাতটা থাকতে হবে যে আমি এটা করব, আমাকে এটা করতেই হবে। এবারও আমাদের ওই নিজস্ব যে একটা বাড়ি, নিজের বাড়ি একটা তৈরি হয়ে যায় উপমাস কিচেনের 2024-এ। আমাদের রুটির মেশিন মানে ভাড়া বাড়িতে থাকলে তো রুটির মেশিনটা বসানো যাবে না। তো আপনার স্টেপটা হলো, ইন্টারাপ্ট করছি না তো, আপনার স্টেপ হলো আপনি এখানে কলকাতা দিকে এসে আপনি আগে টিফিন সিস্টেম স্টার্ট করলেন, তারপর প্লেট যেভাবে বাড়লো আপনি ক্যাটারিং দিকে গেছেন। একদম। আচ্ছা, ক্যাটারিং থেকে আপনি আবার ব্যবসা দিকে মানে দেখলেন অপরচুনিটিটা এখানে বেশি, ঠিক আছে, আপনি এই লাইনে থেকেই ফুড ইন্ডাস্ট্রিতে থেকেই আপনি একটা প্রোডাক্ট এটা না, এটা মেশিন, রুটির মেশিনটা লঞ্চ। এবার রুটির মেশিনটা যখন আমি নিচ্ছি, শুধু রুটি করলে আইডিয়া আগে কিভাবে এসেছে এটা বলুন। আইডিয়া তো হাজবেন্ডের ছিল, কারণ আপনার মিলে যে স্টার্ট করলেন, তো এটা রিজনটা কি ছিল? রিজনটা ছিল 100টা রুটি করেছিলাম একদিন। ও, এটাই পেন পয়েন্ট আমি বলতে পারি। বিজনেস লাইনে এলাম হচ্ছে বাল্ক উৎপাদন, মানে প্রচুর উৎপাদনের জন্য। কারণ কি, ধরুন উৎপাদন করলাম, আমি কার কাছে দেবো? এক হচ্ছে আমার পাশে ছিল একটা সোসাইটি, গোদরেজ প্রকৃতি হচ্ছে আমার পাশে রয়েছে। তো এই পুরো গোদরেজ প্রকৃতিতে আমাকে যদি রুটি সাপ্লাই দিতে হয়, তাহলে আমাকে তো একটা মানুষ কি দুটো মানুষের ওপর ভরসা করে আমি এটা করতে পারি না। তারপরে আমার পাশে যেটা আছে সেটা হচ্ছে সোদপুর গোশালা। সোদপুর গোশালাতেও প্রচুর গরু আছে, তো যেখানে রুটি দেওয়া সম্ভব সেখানে ধরুন কিছু না হলেও 10-12 হাজার রুটি কোনো বড় ব্যাপার না। এটা একটা মাথার মধ্যে ক্লিক করেছিল। 3 নম্বর হচ্ছে হাইজিন মেনটেন করা। কারণ গরমকালের দিনে আমরা যেভাবে রুটি করি, লেবারদের দিয়ে আমরা যেভাবে রুটি করি, তাতে কিন্তু হাইজিন মেনটেন এতটুকুও হয় না। তো কোথাও মনে হয়েছিল সেই হাইজিনটাও মেনটেন করতে হবে, সেই কারণের জন্যে আমাদের রুটির মেশিনটা আনা। এটা বলতে পারি এখানে তো রিজন আরও হতে পারে। সাপোজ আমরা একটা এক্সাম্পল দিলাম, মানে একটা জিনিস ফিল করলাম কি, রুটি সাপোজ অনেক নন বেঙ্গলিরা রুটি বেশি খায়, আমরা আছি রুটি খোর আছি আমরা, সকালে রুটি, দুপুরে রুটি, বিকেলে রুটি। একদম। এখন ডক্টর প্রেসক্রাইবও করে রুটি, কারণ সুগার, ম্যাক্সিমাম পেশেন্টদের সুগার হয়ে যাচ্ছে, এটাই আমি ভাত খেতে বারণ করে। তো আর এমনিও দেখুন আমাদের দেশের একটা স্লোগানই আছে, রুটি কাপড়া মাকান। তো ফার্স্ট স্লোগানটার ফার্স্ট ওয়ার্ডটাকেই আমি বেছে নিয়েছি যে রুটি, ওইটা নিয়েই কাজ করা, ওইটা নিয়েই কাজ করা। এরকম আছে মানে ওর ভ্যারাইটি সঙ্গে আমরা নিতে পারি, খেতে পারি। তো এই আইডিয়াটা আসলো, তারপরে আপনার কি স্ট্রাগল হয়েছে? এই মেশিনটা যখন আসে তখন কিন্তু আমার এই লেবার প্রবলেমটা মিটে যায়। কারণ লেবার প্রবলেম হচ্ছে একটা সব থেকে বড় প্রবলেম। কখন কে ডোবাবে আপনি কিছু জানেন না। অন্তত নিজে মেশিনটা চালাতে পারি, নিজে মেশিনটা অপারেট করেও কিন্তু আমি রুটিটা বের করে দিতে পারবো। নিজের কারণের জন্য ওই মেশিনটা যে না, আমাকে লেবার ব্ল্যাকমেল করতে পারবে না, দরকার হলে নিজে কাজটা করতে পারবো। যার কারণে রুটির মেশিনটা আনলাম। এবার রুটির মেশিনটা আনার পরে আমার মতো আরও 5টা ব্যবসায়ী কী করে রুটির মেশিন পাবে? কারণ আমরা মেশিনটা আনছি কিন্তু বাইরে থেকে, বাইরের স্টেট থেকে, গুজরাট বলুন, পাঞ্জাব বলুন, উত্তরপ্রদেশ বলুন, ওরা তৈরি করছে মেশিন। কলকাতা কিন্তু বেস্ট মেশিন তৈরি করছে না। আমি একটা অডিয়েন্সকে বলে দিই, এই মেশিনে যখন কথা হচ্ছে, এটা নট অনলি ছোট একটা মেশিন যা টেবিলে আর কিচেনে না না না, এটা কমার্শিয়াল মেশিন, হিউজ কমার্শিয়াল মেশিন। তো এই লাইফে যা শিফট হলো, ওই শিফট যদি একটা স্টুডেন্ট পেতে চায় তাহলে ওর জন্য কি করতে হবে? আমি একটা কথা বলি, কুকিং নয়, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে, যে কোনো প্রফেশন, আমি সবাইকেই বলছি, সবাইকে কুকিংয়ে আসতে হবে এমন কোনো কথা নেই যে আমি কুকিংয়ে সাকসেস করেছি মানে সবাই কুকিংয়ে সাকসেস করবে, এরকম কোনো কথা নেই। আমার কাছে কথা হচ্ছে যে কাজটা করবে, আমি স্টুডেন্টদের বলছি, যে কাজটা করবে সেই কাজটা প্যাশনেটলি করো, তোমার মন যেটা বলে তুমি সেটা করো। বাবা বলছে ডক্টর হতে মানে তোমাকে ডক্টর হতে হবে এমন কোনো কথা নেই, তোমার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ার হওয়ার। বাবা মা তো শুনবে না তো এটা। আমি দেখো, তাহলে আপনাকে প্যারেন্টসকেও বলতে হবে। প্যারেন্টসকে একটা কথা বলি, আজকে সুভাষ বোস, আজকে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের দেশের যত গুণী ব্যক্তিরা ছিলেন, আর জন্মায়? আপনি এই কথাটা আমাকে বলুন তো।
একটা সুভাষ বোসের জন্ম কি হয়েছে আমাদের ইন্ডিয়াতে বা বেঙ্গলে? কেন হয়নি? সেই কোয়েশ্চেনটা বাবা মারা করেছে? আগেকার দিনে বাবা মাদের শিক্ষাটা সেরকম লেভেলের ছিল যে শিক্ষাটা এখনকার বাবা মাদের মধ্যে নেই। এখন সবাই মার্কস মার্কস মার্কস, মার্কস না, অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকে টাকা লাগছে, ফার্স্ট ডিভিশন আমরা ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়েছি, আমরা মানুষ হয়েছি একটা বড় ফ্যামিলির মধ্যে। এখন কটা বড় ফ্যামিলি আছে বলুন তো? এখন নিউক্লিয়ার ফ্যামিলি। আমি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, একটা নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে বাচ্চাটা বেড়ে উঠছে। মা কাজে চলে যাচ্ছে, বাবা কাজে চলে যাচ্ছে, বাচ্চাটা বাচ্চাটার মতো স্কুলে যাচ্ছে, রাত্রিবেলা তিনজনের মিট হচ্ছে। তাই তো। আমি বলছি না মাকে কাজ ছেড়ে দিয়ে বাচ্চা মানুষ করুক, কিন্তু যখন বাচ্চাটা বাড়ি আসছে, বাচ্চাটার সঙ্গে সময় কাটাচ্ছে তো, তখন কিন্তু এসেও তার মোবাইলটার সঙ্গেই সময় কাটাচ্ছে। বাচ্চাটাও মোবাইলের সঙ্গে সময় কাটাচ্ছে, মাও সময় কাটছে মোবাইলের সঙ্গে, বাবাও সময় কাটছে মোবাইলের সঙ্গে। বাচ্চাটাকে কোয়ালিটি টাইম আমরা দিচ্ছি? আজকে যখন স্কুলে যাচ্ছে, তোর টিফিনটা কিন্তু কাউকে শেয়ার করবি না, তোকে দিয়েছি তুই খাবি। কি করে সে শেয়ারিং শিখবে? আমাদের বাচ্চাদের বিকাশটাই হয়ে যায় 5 বছর বয়স থেকে। তো তাদের মধ্যে তো আমরা হিংসা পুট করছি, এটা করবি না, ওটা করবি না, ওটা করবি না, ওটা আনহাইজেনিক, ওটা হাইজেনিক। কেন? সব থেকে বড় মিস হ্যাপনিং হচ্ছে ওটা হাতে মোবাইল পেয়ে যাচ্ছে। আগে বাবা মারা ঠিক হোক, তবে বাচ্চারা ঠিক হবে না, সাপোজ বাবা মা নেই, ও বাড়িতে তো একা আছে, তাহলে আয়ার কাছে মানুষ হচ্ছে। এখন তো ম্যাক্স টু ম্যাক্স বাবা মা আয়া রেখে দিচ্ছে, আয়ার সঙ্গে বড় হচ্ছে, আয়ার কাছে মানুষ হচ্ছে। কি শিক্ষা পাবে? কি সুভাষ বোস তৈরি হবে ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে? কি সুভাষ বোস তৈরি হবে বলুন তো আমাকে? আমাদের মধ্যে সেই যোগ্যতাটাই নেই যে বাচ্চাটাকে সেই শিক্ষাটা দেব। এবং বাচ্চাদেরকে একটা জিনিস বলছি, এখনকার যারা ধরুন স্টুডেন্ট, প্যাশন যেটা আছে না, প্যাশনের পিছনে লেগে থাকতে হবে। আজকে আপনি বলুন তো, আমাদের আর সব থেকে বড় কথা মেন্টালিটি চেঞ্জ করতে হবে। একটা মানে ছেলে বা মেয়ে যখন একটা ব্যবসা করছে, সাপোজ ধরুন আমার এই কুকিংয়ের বিজনেস, প্রথম যখন কেউ শুনবে, যখন আমি ছোট অবস্থায় রয়েছি, কি করে? রান্না করে, লোকের বাড়ি বাড়ি রান্না করে সাপ্লাই দেয়। কেন? তার জবটাকে সম্মান দেওয়া যায় না? আজকে আমি অ্যাচিভমেন্টগুলো পাচ্ছি বলে মানুষ বলছে যে ও এতটা অ্যাচিভ করেছে, ও অতটা অ্যাচিভ করেছে, ও অতটা। একদিন তো আমি তো সেটা ছিলাম না। এবং আমার মতো আরও 5টা যারা হোম ডেলিভারি করে, বা আরও 5জন মহিলা যখন একটা কাজের মধ্যে ঢুকে থাকে, আমি আপনাকে ভেরি রিসেন্ট আমার কাছে একজন এসছেন, উনি চাকদাতে, মোস্ট প্রবলি উনি চাকদাতে থাকেন, চাকদা না, কল্যাণীতে থাকেন। তো উনি রুটির মেশিন নিয়েছেন আমার কাছ থেকে। তো ওনার পরিবারের কিছু লোক, উনি রাস্তায় দাঁড়িয়ে রুটিটা বেলছেন, বেলে উনি বিক্রি করছেন। তো সেখানে ওনার পরিবারের লোকজন বলছে উনি ব্যায়াম করে, সন্ধে হলে উনি ব্যায়াম করে। কেন? আমাদের মেন্টালিটি চেঞ্জ করা যায় না? উনি তো ওই রুটিটা করে, রুটিটা হাতে বেলে ওনার পরিবারটা চালায়, ওনার পরিবারটা তো কেউ চালাতে আসে না, তাই না? আমাদের পারিপার্শ্বিক মেন্টালিটি আমাদেরকে নিচে নামিয়ে দেয়। ওই মহিলা, যে মহিলাটা রাত্রিবেলা রুটি করে গিয়ে তার পরিবারের মুখে ভাতটা তুলে দেয় না, তখন তার মনোবল কোথাও একটা ঘাটতি হয়ে যায়। আমি কি সত্যিই তাহলে এইটা করছি? এই জিনিসগুলো খুব প্যাথেটিক। আর বাচ্চাদের কথা বলছেন, বাচ্চাদেরকে সবসময় একটা কথা বলবো যে প্যাশনটার সঙ্গে লেগে থাকো। বাবা বলছে ডাক্তার হবে মানে আমি ডাক্তার হবে এমন কোনো কথা নেই। আমি ফটোগ্রাফারও হতে পারি, কিন্তু সেই লেভেলের ফটোগ্রাফার হওয়া চাই, বেস্ট ফটোগ্রাফার। সাপোজ কেউ টিফিন ব্যবসাতে ঢুকতে চাইছে, ওটাকে ও খুব বড় করতে চাইছে, ওকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? মেন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফুড টেস্ট। তোমার কাছে মানুষ আসবে কেন? তোমার খাবারের দাম বেশি হলেও তোমার কাছে আসবে। আমার কিন্তু একটা বদনাম ছিল, উপমার খাবারের দাম বেশি, তাও আমি কিন্তু খাবারের দাম কমাইনি। কোয়ালিটি কম্প্রোমাইজ করো না, মানুষ এমনিই আসবে তোমার কাছে। উপমা আজকে না হয় অ্যাওয়ার্ড পেয়েছে, আজকে না হয় অ্যাচিভমেন্ট পেয়েছে, মানুষ উপমার কাছে আসছে। কিন্তু যেদিন প্রথম দিন থেকে শুরু করেছিলাম, 2টো থালি থেকে 20টা থালি যেদিন হয়েছিল, সেদিন কিন্তু ওই কোয়ালিটিটার জন্য এসেছিলো। যে উপমা 5টা টাকা দাম বেশি নেয় তাও ভালো, উপমার খাবারটা ভালো। কোয়ালিটি যদি কম্প্রোমাইজ কেউ না করে না, মানুষ তার কাছে এমনিই পৌঁছে যাবে।
কোয়ালিটি হচ্ছে মেন থিং। আমি কখনো বলবো না চিপ অ্যান্ড বেস্ট দাও, কখনো বলবো না। দুটো দুটো হচ্ছে সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে, চিপ অ্যান্ড বেস্ট। এটা সোনার পাথরবাটি, এটা কখনো হতে পারে না। চিপ কখনো বেস্ট হতে পারে না। আপনি তাজ বেঙ্গলে গিয়ে কখনো রাস্তার খাবারের টেস্ট পাবেন না, বা রাস্তার খাবারে কখনো তাজ বেঙ্গলের টেস্ট পাবেন না। দুটোই সোনার পাথরবাটি। খাবারের কোয়ালিটিটা, সব থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। এই দুটো যদি ঠিক থাকে, আপনার খাবারের ব্যবসা এমনি এগিয়ে যাবে আপনাকে। তো আপনার ইনিশিয়ালি কি প্রসেসটা কি হবে? আপনি লোকাল মানে সোশ্যাল মিডিয়া গ্রুপে প্রমোশন হ্যাঁ, করা? এখন তো ধরুন যুগটাই তো মিডিয়ার যুগ। আমি আজকে উপমা মুখার্জি হয়েছি যে, এটা তো সোশ্যাল মিডিয়ার জন্যে। অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানাতে হবে আপনাকে। এখন কেউ খবর শোনে না, এখন কেউ খবরের কাগজ পড়ে না, একটা লিফলেট পড়ারও সময় নেই মানুষের। কিন্তু মোবাইলটাতে আপনি দিয়ে দিন, মানুষ সঙ্গে সঙ্গে পড়ে নেবে, সঙ্গে সঙ্গে দেখে নেবে। অবশ্যই সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস থাকতেই হবে। সোশ্যাল মিডিয়ায় আপনি না থাকলে আপনাকে মানুষ চিনতে পারবে না। আপনি একটা কমপ্লেক্সের ভিতরে আছেন, খুব রিনাউন্ড কমপ্লেক্সের ভিতরে আছেন, ওর বাইরেও কি আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন? একদম একদম। ক্যাটারিং ফ্যাসিলিটি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা করে থাকি ক্যাটারিং যেটা। আর রুটিটা আমাদের কাছ থেকে এসে নিয়ে যায় বিভিন্ন হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন, যাদের দরকার, যারা লেবার ক্রাইসিসে ভুগছে কিন্তু মেশিনটাও নিতে পারছে না, তারা আমার কাছ থেকে এসে রুটিটাও নিয়ে যাচ্ছে। এরকম কোনো বড় ব্র্যান্ডের নাম আছে যে আপনার থেকে রুটি নিচ্ছে? ব্র্যান্ডের নাম তো সবসময় বলা যায় না। সাপোজ এরকম আপনার ওর ক্রেডেনশিয়ালই হচ্ছে এরকম আছে, ওরা হিডেন রাখতে চাইছে? না না, ওরম কোনো ব্যাপার নেই। দাদা বৌদি আমার কাছ থেকে রুটি নেয়, ওরম কোনো ব্যাপার নেই যে দাদা বৌদির পুরো স্টাফের যে রুটি সেটা আমার কাছ থেকে যায়। সঞ্জীবদার সঙ্গে আমার এতটাই ভালো সম্পর্ক, যা রুটি স্টাফেরা খাবে 800-1000 সব রুটি আমার কাছ থেকেই যায়। ওকে, আপনি এখন আপনার হচ্ছে লেভেল ক্রস হলো কি আপনি ক্যাটারিংয়ে ঢুকলেন, একদম। ঠিক আছে, মেশিনারি আসলো, পেলে প্রথমে কুকিং, তারপর টিফিন সিস্টেম, এখন মেশিনারি হলো, ক্যাটারিং তারপরে মেশিন। ক্যাটারিং হলো, তারপরে মেশিন। একদম। আচ্ছা, ক্যাটারিং হলো, তাহলে ক্যাটারিংয়ে কি কি আপনার স্ট্রাগল হয়েছে? ক্যাটারিংয়ে কিছু স্ট্রাগল আছে আপনার? ক্যাটারিংয়ে স্ট্রাগল বলতে কি, সব সময় তো ভালো কাস্টমার পাবো এরকম কোনো কথা নেই। আহ, ভালো কাস্টমার অনেক সময় পাই না, টাকা পয়সার প্রবলেম করে, কিন্তু আমি নিজে চেষ্টা করি একটু সোসাইটির মধ্যে কাস্টমারদের নিয়ে বেশি কাজ করতে, যাতে টাকার প্রবলেমটা না হয়। কারণ আমি কাজটা করলাম, টাকাটা পেলাম না, সেটাও তো আমার পক্ষে সম্ভব না। ওই জন্য আমিও একটু পার্টি দেখেই চুজ করি যে যাতে এমন কাস্টমার হবে যাতে আমার ফিনান্সিয়াল দিকটাও আমার প্রবলেম হবে না, এরকম হয়। তো আপনি বলছেন নর্মালি টিফিন সিস্টেম থেকে ক্যাটারিংয়ে আসা এটা টাফ বিজনেস আছে, এটা নর্মালি সবার পক্ষে সম্ভব না। হ্যাঁ, কারণ আমি কিছু জানি না ক্যাটারিংয়ের, হঠাৎ করে ক্যাটারিংয়ে নেমে গেলাম, পয়সাটা পেলাম না, তখন কি করব? অর্ডার দিল এরকম আমার সঙ্গে প্রথম হয়েছে। আমাকে বলেছে আজকে আমাদের কাছে 22 প্লেট একটা থালি যাবে, 22টা থালি যাবে। এবারে তখন একা কাজ করছি, 22টা থালির রান্না করা, তার মানে তাকে আমার বাজার করতে হচ্ছে আগের দিন, কেটে কুটে রাখতে হচ্ছে। আমি যখন কেটে কুটে সব গুছিয়ে রাখছি যে সকালবেলা হলেই আমি রান্নাটা বসাবো, রাত্রি 12:30টার সময় আমাকে অর্ডারটা ক্যান্সেল করছে। তখন আমি জানি না যে অ্যাডভান্স নিতে হয় কি না, আমাকে অর্ডার দিয়েছে, আমি জানি পরের দিন অর্ডার ডেলিভারি করব। এরকম লস আমার লাইফে অনেক হয়েছে। এখন যেমন অ্যাডভান্স নিই, 50% অ্যাডভান্স নিয়ে কাজ করি। এখন যেমন বুঝতে পারি যে না এই পার্টিটা ভালো, এই পার্টিটা খারাপ, এই জিনিসগুলো বুঝতে পারি। প্রথম প্রচুর লস হয়েছে। আমি বলবো লার্নিং তো সব টাইপে আছে, আপনিও লার্নিং নিলেন, ঠিক আছে। এই লার্নিংটা তো যে এই ব্যবসায় আসতে চাইছে, যে স্টুডেন্ট ইন্টারেস্ট আছে এই লাইনে জানার জন্য, তো ওকে এই সব জিনিস জানা দরকার। একদম। কি অ্যাডভান্স সিস্টেম করতে হয়, সবাই সব কিছু তো ব্যবসা শিখে আসলো না। আপনি তো একটা ট্যালেন্ট শিখে এসেছেন, একটা আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে আর্টে কাজ করলেন। আর্ট ইন দ্য সেন্স ফুড, মানে রান্নাটা করাটাও একটা আর্ট। একদম। ঠিক আছে, তখন ওখান থেকে একটা ব্যবসায় শিফট হওয়া সবাই তো পারবে না। এটাকে মানে স্টেপ বাই স্টেপই এখন যেটা করতে হয়, এখন আরো বড় দায়িত্ব, এখন রুটিন মেশিনের ডিস্ট্রিবিউটারশিপ। তো মেশিনগুলো যখন আমার কাছে বুকিং দেয়, সেই বুকিংগুলো ঠিকঠাক জায়গা মতো তাদেরকে পৌঁছে দেওয়া, মেশিনটা তৈরি করানো, ঠিকঠাকভাবে যাতে মেশিন তৈরি হয় সেইটা দেখা, তারপরে তাদের কাছে মেশিনটা ঠিকঠাকভাবে ডেলিভারি দেওয়া, ইঞ্জিনিয়ার তৈরি করা, তাদেরকে ঠিকঠাক সার্ভিস দেওয়া, এখন প্রেশার আরও অনেক বেশি। আচ্ছা, এইটাতে একটা জিনিস আমি বলতে চাইছি, ঠিক,
আপনার যা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আছে, আপনি যা আপনার মানে একটা পাবলিসিটি হয়েছে আপনার অ্যাওয়ার্ডের জন্য, আপনার ভালো রান্নার জন্য, তো আমি বলবো এইটা একটা খুবই ইজি ওয়েতে আপনি আসেন এই জায়গাটায়, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া যা প্রেজেন্স আছে হোপফুলি আপনার বিজনেসকে এইটা খুবই হেল্প করবে ইন ফিউচার আপনাকে ব্যবসাটাকে আর প্রোগ্রেসিভ ওয়েতে চালানোর জন্য। তো এখানে আমরা কি যা শিক্ষা নিলাম, যা আপনি স্টেপ বাই স্টেপ আপনি বললেন কিভাবে আপনার গ্রোথ হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটা স্টুডেন্ট হোপফুলি এইচএস পাস স্টুডেন্ট তো এরা করবে না, গ্র্যাজুয়েশন পাস করা স্টুডেন্ট ছেলে হোক মেয়ে হোক এই লাইনে আসতে পারে, একদম আসতে পারে। প্লাস ওকে অনেক কিছু বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া তো ট্রেন্ড সবাই জানে, প্লাস বিজনেসটাকে সোশ্যাল মিডিয়া থ্রু কীভাবে চালাতে হবে ওটাও বুঝতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে, একদম বিহেভিয়ার বুঝতে হবে, কীরকম কাস্টমার তুমি ডিল করছো, ওটা হচ্ছে সব থেকে মেন ব্যাপার। আপনার বিহেভিয়ার যদি ঠিক না থাকে, আপনার কাছে কে থাকবে? নিজের বাবা মাই থাকবে না। বিহেভিয়ার যদি ঠিক না থাকে, আপনার বিহেভিয়ার প্লাস আপনি যাকে সার্ভিস দিচ্ছেন ওকেও জানতে হবে, ওকেও বুঝতে হবে। কাস্টমার খারাপ ব্যবহার করতেই পারে, আপনাকে মাথার উপরে 2 কিলো বরফ চাপিয়ে রাখতে হবে। কাস্টমারের অধিকার আছে খারাপ ব্যবহার করার, খুব প্র্যাকটিক্যাল। একদম কাস্টমারের অধিকার আছে খারাপ ব্যবহার করা, সে করতেই পারে। আপনার মাথার উপর সবসময় 2 কিলো বরফ চাপিয়ে রাখতে হবে যে না আমাকে তার কাছে মানে সেই যা বলুক ঠিক আছে দেখছি বলে, এই ম্যানেজমেন্টটাই তো ব্যাপার। তবে তো কাস্টমার আপনার কাছে থাকবে যে না মেয়েটার ব্যবহার ভালো কি ছেলেটার ব্যবহার ভালো। ব্যবহারের জন্যই আসে, ব্যবহারযুক্ত আশা ইকুয়াল টু ব্যবসা। কিন্তু আপনার বিজনেসে যা আমিও একটা একটা রিসার্চ করলাম, দেখলাম কি অনেক জায়গা আছে যেখানে লোক বসেই রান্না বা রুটি তৈরি করছে। তো এই মেশিনে যা আপনি ব্যবসা করেছেন এর প্রসপেক্টটা আপনি কি দেখছেন, কেন এই ব্যবসাটা আপনি ভাবছেন কি বেঙ্গলে ভালো চলবে? দেখুন অ্যাকচুয়ালি এখন আমাদের যা অবস্থা মানুষের, ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্ট, ডক্টরে কিন্তু প্রেসক্রাইব করে এখন রুটি খাওয়ার জন্য। এখন আপনি যদি একটা রুটির দোকানের সামনে, যে কোনো একটা রুটির দোকানের সামনে আপনি গিয়ে বলেন যে আমার 20টা রুটি লাগবে, বলবে দাঁড়ান আধ ঘন্টা, তারপরে দিচ্ছি, পিছনে লম্বা লাইন, তাদেরগুলো দেবে, তারপরে আপনাকে দেবে। তার মানে আপনার 1-1.5 ঘন্টা রুটির দোকানের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। কিন্তু যখন আপনার মেশিনটা চলে আসছে না, তখন কিন্তু আপনাকে দাঁড়াতে হচ্ছে না। যে দোকানে মেশিন আছে সে দোকানে কিন্তু আপনাকে দাঁড়াতে হচ্ছে না, যাবেন রুটিটা নেবেন চলে আসবেন। আর আমি এটাও যা আমাকে লাগছে কি, সাপোজ অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনি যখন বাল্কে অর্ডার দিবেন ওরা অর্ডার নিবেই না। একদম। যখন দেখছে কি আমার একটা লোক পুরো আধ ঘন্টা 1 ঘন্টা একই কাজে লেগে যাবে, কারণ রুটিতে রুটি প্রচুর সময় লাগে, যখন অর্ডার দিলে ওই অর্ডার নিবে না, সময় লাগে, প্রচুর সময় লাগে। একটা তন্দুরি রুটি করতে এত সময় লাগে না, বাট রুটি মেখে কেটে বেলে যে সময়টা লাগে সেই সময়টা কিন্তু অন্য কোনো কিছুতে লাগে না। যা মেশিন আছে ওটা বাল্কে জায়গার জন্যই আছে, বাল্কের জন্য, একদম বাল্কের জন্য। কারণ এখন অবধি কি প্রোফাইল থেকে লোক ওই জিনিসটা নিয়ে ম্যাক্সিমাম এসছে হোটেল রেস্টুরেন্ট থেকে, ম্যাক্সিমাম। আচ্ছা, কারণ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সমস্যা হচ্ছে লেবার প্রবলেম। আজকে আমি এই দোকানে আছি তো কালকে অন্য দোকানে চলে গেলাম, বেশি স্যালারিতে চলে গেলাম। লেবার প্রবলেম হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো লেবার আপনাকে ব্ল্যাকমেল কি করবেন? আপনি লেবারকে ব্ল্যাকমেল করে দিন না। মেশিন যদি আপনার কাছে থাকে, আপনি লেবার আপনাকে মানমানি কাজ করতে পারবে না, প্লাস আপনি উৎপাদনটাও বাড়াতে পারছেন। এক্স্যাক্টলি, আপনি যেভাবে ডিমান্ড আসছে ওইভাবে আপনি মেশিন দিয়ে ওভাবে নিয়ে মানে এখন যদি রাস্তার এপার ওপারেও মেশিন বসে না, তাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম পড়ে যাবে রুটির যা চাহিদা রয়েছে। কারণ মানুষ খাবে কি রুটি? দেখছি তো রাস্তা অনেক শুধু রুটি বিক্রি করার জন্য লোক বসে আছে। হ্যাঁ, যদি এটা ভালোভাবে একটা রুটির জন্যই শুধু একটা মেশিন কেউ নিয়ে একটা এরিয়া, আর আমাদের মেশিনটাতে তো রুটি হচ্ছে না, রুটি হচ্ছে, লুচি হচ্ছে, পরাঠা হচ্ছে, সব কিছুই মানে প্রেসিং এর সমস্ত আইটেম হচ্ছে। তো আপনি শুধু মেশিনটাও বিক্রি করছেন প্লাস রুটি সার্ভিসটাও দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, শুনে নিলাম দাদা বৌদি আপনার থেকে রুটি নিচ্ছে। আর একটা জিনিস হয় যা অনেক ব্যবসায় ফেলিয়ার্সটাও আছে। হ্যাঁ, তো আমি কি জিজ্ঞেস এরকম কিছু আছে স্টোরি কি আপনি আপনার
কুকিংয়ে ব্যবসা বলুন, আপনার রুটি মেশিনের ব্যবসায় কিছু ফেলিয়ারটা ফেস করতে হয়েছে? না, আমার ঠাকুরের আশীর্বাদে কোনো ফেলিয়ার ফেস করতে এখনো হয়নি অব্দি কোনো এখনো face পর্যন্ত। করতে হয়নি। কারণ যে ব্যবসাটা স্ট্রাগলটা হয়েছে। স্ট্রাগল হয়েছে, হয়তো শারীরিক পরিশ্রম সাংঘাতিক হয়েছে, কিন্তু ফেলিয়ার আমাকে কোনোদিন হতে হয়নি আপনাদের সকলের আশীর্বাদে। আস্তে আস্তে সবার লোনও শোধ করে উঠতে পারছি, এবং মানে এখন ব্যাংক আমার কাছে আসে যে লোন দেওয়ার জন্য, যে আপনি লোন এটাই নিন। এক্স্যাক্টলি, এই জিনিসটা ইন্সপিরেশনাল, এটাই সেটাই। লোক ইন্সপায়ার হবে না। একটা দিন আমাকে লোন দেওয়ার মতো কেউ ছিল না। হ্যাঁ, আমার ফেস ভ্যালু ছিল, মানুষ আমাকে ভালোবাসতো, যে এই মেয়েটাকে হেল্প করা যায়, এই মেয়েটাকে দাঁড় করানো যায়। অবভিয়াসলি আপনার হাতে খেয়েছে ভালো কিছু। সত্যি কথা, আমি তাদের প্রতি গ্রেটফুল, এবং যতদিন আমি ব্যবসাতে থাকবো ততদিন তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যে আজকে উপমা হয়েছে একমাত্র তাদের জন্য। তারা যদি ওই আমাকে অনেক ধাক্কাটা লোক না দিত, ব্যাকআপ দিয়েছে আপনার। ওই ধাক্কাটা না দিত, আমি আজকে হয়তো এই জায়গাটাতে এসে দাঁড়াতে পারতাম না। সব কিছু কমপ্লিট হয়ে যায়, উপমা আজকে ব্র্যান্ড হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, বাট ওই দিনের কথাটা ভুলে গেলে প্লাস এই ফ্যামিলি দিনটা, সাপোর্ট। ফ্যামিলি সাপোর্ট তো রয়েইছে। ফ্যামিলি সাপোর্ট না ছাড়া থাকলে কিছুই হবে না। যার ফ্যামিলি সাপোর্ট করবে না, তার দাঁড়ানো খুব টাফ, কিন্তু যার ফ্যামিলি সাপোর্ট করে দেবে সে একদিন রিচ করবেই করবে, একদম। তো ফাইনালি আমরা চাইবো কি আপনি কিছু টিপস আমাদের মেয়েদের জন্য বলতে পারি, মেয়েদের জন্য আপনি দিতে চাইছেন, না ওভারঅল স্টুডেন্ট জন্য দিতে চাইছেন? টিনেজদেরও দেবো আমি, মানে স্টুডেন্টদেরও দেবো, কিন্তু মেয়েদের বেশি করে দেবো। কারণ কি, একটা মেয়ে এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে, এখনো একটা মেয়ের কিন্তু ঠিকঠাক জায়গাটা তৈরি হয়নি। হ্যাঁ, মেয়েরা সমান তালে কাজ করে যাচ্ছে, আমাদের পুরুষদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে, এটা বলতে পারি, কিন্তু কোথাও গিয়ে একদম গ্রাসরুট লেভেলে একটু চিন্তা করে দেখুন তো, আমরা মেয়েরা কি এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে দাঁড়াতে পারি? আপনি যখনই কোনো মানে একটা মেয়ে যখন কোনো একটা স্টেপ নিতে যাবে না, তার পিছনটা ধরে টানবে যে তোমার এই কাজগুলো, তোমার এই ডিউটিগুলো আছে, বাইরের কাজটা যেন মেয়েদের জন্য নয়। কিন্তু ওই বাঁধনটা ছেড়ে যারা বেরিয়ে আসতে পারবে, তারাই সাকসেসটা পাবে। কিন্তু তার জন্য দরকার তার ওই কিছু পাশের মানুষের সাপোর্ট। সেটা হাজব্যান্ড হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, শ্বশুরবাড়ির লোক হতে পারে, সে যে কেউ, একটা সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা ছাড়া ওঠা টু টাফ। তো যখন একটা ক্যান্ডিডেটকে, একটা স্টুডেন্টকে, যে একটা মেয়েকে যখন ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না, তাহলে ওকে আগে কনভিন্স করা উচিত ফ্যামিলি? অবশ্যই করা উচিত। আর একটা জিনিস জানেন তো, আমাদের মেয়েদের না কোনো পরিচয় হয় না, এই জিনিসটা এখনো খুব খারাপ। মানে আমি যেমন উপমা মুখার্জি, এটা আমার বাবার টাইটেল, উপমা মুখার্জি, যেই বিয়ে হয়ে যায় না, সঙ্গে সঙ্গে বরের টাইটেলে চলে যেতে হয়। আমার বার্থ সার্টিফিকেটটা যে নামে থাকবে, আমার ডেথ সার্টিফিকেটটাও সেই নামেই থাকবে। আমি কেন মধ্যিখানে ভটকে বেড়াবো? মেয়েদের মধ্যে এই জিনিসটা, এই অ্যাওয়ারনেসটা থাকা খুব দরকার, যে তার ডকুমেন্ট ক্রাইসিস হয়ে যায়। আমি একটা আধার কার্ড দেখছি মুখার্জি, কিছুদিন পরে বিয়ে হয়ে যাওয়ার পরে সেটা দেখছি অন্য টাইটেল। এটা ঠিক না। কেন একটা মেয়ে তার নিজের পরিচয়ে কেন বাঁচতে পারবে না? কারুর মা হয়ে কেন বাঁচবে? কারুর বউ হয়ে কেন বাঁচবে? কারুর মেয়ে হয়ে কেন বাঁচবে? সব সময় মানে এই বাবারা না এত মানে আমাদের যে রিচুয়ালসগুলো চলে আসছে, গয়নাগাটি দিয়ে, এত আসবাবপত্র দিয়ে মেয়েদের বিয়ে দেয়, আমার মনে হয় তার বদলে যদি মেয়েটাকে একটা বাড়ি করে দেয়, কি একটা জমি কিনে দেয় না, ওটা তার নিজের বাড়ি হয়ে থাকতে পারে। একটা মেয়ের নিজের বাড়ি খুব দরকার। আপনার জিনিসটা আমি ফিল পাচ্ছি, কেন কি আমার ওয়াইফের সেম কথা থাকে, ওর নিজের বাড়ি, নিজের নাম, এই জন্য আমি এটা উচিত, নামটা চেঞ্জ করিনি। প্রত্যেকটা মেয়ের থাকা উচিত রেসপেক্ট। আর একটা জিনিস দেখুন, আমাদের পুরাণ যদি আপনি ঘাঁটেন, তাহলেও দেখবেন সীতারাম, হর পার্বতী, এরকম করে মানে মেয়েদের কিন্তু ভগবানরাই আগে জায়গা দিয়েছে। তো আমরা এই সমাজে পুরুষরা কেন মেয়েদের আগে জায়গাটা দিতে পারে না? এটা দেওয়াটা উচিত, এবং সেই পুরুষ সাকসেস পাবে যখন তার ওয়াইফকে সেই সাকসেসটা সে এনে দেবে। 100%। আমার এইটাই বলার, যে একটা মেয়ে যখন দাঁড়াতে চায় না, তাকে সেই দাঁড়ানোর জায়গাটা অন্তত করে দিন। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট, যে আমি যেরকম আমার হাজব্যান্ডের কাছ থেকে সাপোর্টটা পেয়েছি, অন্তত যে পারে না, যে দুর্বল, তাকে একটু সাপোর্ট দিতে ক্ষতি কী আছে? আজকে একটা সময় আমাকে যারা পুরনো উপমাকে যারা দেখেছে, তারা জানে যে আমি কি ছিলাম। আজকে ওই সাপোর্টটা দিয়েছে বলে আমি 10 জনের একজন হতে পারছি।
ওই সাপোর্টটা বড্ড দরকার, সাপোর্টটা দিক না, তো ক্ষতি কি আছে? আপনার এই টিপসটা মোর ওভার নট অনলি ফর স্টুডেন্টস ছিল, প্যারেন্টসদেরকেও আপনি বলছেন কি আপনার বাচ্চাদেরকে, আপনার যে বাড়ির যে এই স্বপ্নটা দেখছে ওকে সাপোর্ট করতে। স্বপ্নটাকে সাপোর্ট করুন, সে যেভাবেই হোক না কেন। ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, সরকারি চাকরি করতেই হবে, এমন কোনো এটা forcefully মাথার দিব্যি করাতে নেই। যাবে না। আর বিজনেসের কথা বলছেন, আমাদের কথাতেই আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। মা লক্ষ্মী স্বয়ং তো বাস করে ব্যবসায়, তো তিনি তো মহিলা, মা লক্ষ্মী তো নিজেই ভালো মহিলা। example দিলেন। তো তিনি যদি বাণিজ্যের ওপরে বাস করতে পারেন, তা আমরা মহিলারা পারি না একটা ব্যবসাকে টেনে নিয়ে যেতে? পারবেন না। মেয়েরা চাইলে সব পারে, সব পারে, ইচ অ্যান্ড এভরিথিং মেয়েরা পারে। একটা সংসারও যেমন সামলাতে পারে, একটা ক্যাবিনেটে মন্ত্রিত্বও যেমন সামলাতে পারে, তেমন একটা ব্যবসাও সামলাতে পারে। আমাদের রাষ্ট্রপতি তো মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী তো মহিলা। মহিলা কি না পারে? চাইলে সব পারে। আপনি নির্মলা সীতারামন থেকে নিয়ে চিফ মিনিস্টার মমতা একদম। ব্যানার্জিটাকে এই কনভারসেশনে আনলেন, খুব ভালো লাগলো, খুব ইন্সপিরেশনাল, এরাও খুব ইন্সপিরেশনাল। আমাদের স্টেটে দিদিটাও দেখছি খুবই ইন্সপিরেশনাল একদম, কাজ একদম। করেন। এই নোটে আমরা এই পডকাস্টটা এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank থ্যাংক you, ইউ ফর সবাই ভালো ইন্সপায়ারিং থাকবেন। other students. Thank you for inspiring me also. Thank you. থ্যাংক ইউ।